নিউরোলজিস্ট ডাক্তার সাদিক ভাই মাঝে মাঝে তদারকি করে গেছেন, সাথে হেমাটোলজিস্ট ডাক্তার মাহমুদা ম্যাডাম। কাজী ইকরামুল আহসানের পূর্ব পরিচিতি কয়েকজন ডাক্তার আছেন, তারা নিয়মিত বিরতিতে খোঁজ খবর রাখছেন। আর আসিফ তো সার্বক্ষণিক আছেই স্ত্রীর পাশে। প্ল্যাটিলেট কমে যাওয়ার কারণেই মূলত অতিরিক্ত রক্তপাত ঘটেছে, এজন্য দেহে প্ল্যাটিলেট ইনফিউশন করা হয়েছে। সাথে হিমোগ্লোবিনও কম ছিল, যার জন্য ব্লাড দেওয়া লেগেছে। সাথে ঔষধ, ইনজেকশন, স্যালাইন তো আছেই। সুমাইয়াকে স্টেবল করতে, ওর দেহের ফ্লুইডের ভারসাম্য বজায় রাখতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে অবশ্যই শরীরের সক্ষমতা অনুযায়ী। সারা রাত জেগেই ছিল আসিফ। টাইম টু টাইম দেহের টেম্পারেচার দেখেছে এবং প্রয়োজনীয় সকল ইনজেকশন পুশ করেছে। 2 ব্যাগ ব্লাড রেডি করে স্টোরে রাখা হয়েছে। সাথে আরও কয়েকজন ডোনারকে রেডি রাখা হয়েছে, দরকার পড়লেই তারা এসে ব্লাড দিয়ে যাবে। আসিফের আম্মা আব্বা এসেছিলেন, দেখে গেছেন পুত্রবধূকে। তখন বাড়তি ড্রেস আনতে বলেছিল আসিফ। সুমাইয়ার কেবিনকে সে অস্থায়ী ঘর বানিয়ে নিয়েছে। স্ত্রীকে সুস্থ না করে ঘরে ফিরবে না, হয়তো 1 পাও নড়বে না। আর ফেরার ইচ্ছেও নেই। সুমাইয়াকে একবারে নিয়ে তবেই ঘরে ফিরবে। মেয়েটাকে আর কোনো দিন একা ছাড়বে না। ধীর পায়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঘাড়ে ব্যথা হয়েছে কি, ঘাড়ে হাত বোলায়। শেষ রাতের দিকে ব্লাড দেওয়া শেষ হলে একটু এসে চেয়ারে বসেছিল, তখনই চোখ লেগেছে। চুপচাপ বেডের পাশে এসে দাঁড়ায় সে। এই স্নিগ্ধ মুখটা ওর সব কিছু। ওই মায়াভরা মুখের দিকে তাকিয়ে থাকে অপলক। নয়নাভিরাম সৌন্দর্য মণ্ডিত চেহারায় কি নিদারুণ সরলতা। ওটি অপরূপ রূপের মাঝে এই ভ্যাকাশে নিষ্প্রাং নিষ্প্রভ মলিন মুখশ্রীটা একদম সহ্য হচ্ছে না আসিফের। ওর এই একান্ত ব্যক্তিগত মানুষটা কেন ওকে নিঃস্ব করে শুয়ে আছে সেটা জানা নেই আসিফের। ওর প্রাণভমরাটা কেন এত সুন্দর করে ঘুমিয়ে আছে। এক বুক হাহাকার কি গ্রাস করে আসিফকে। ও বলে ওঠে, এই মেয়ে সুমু, উঠো, চোখ খুলো। দেখছো আমি তোমার কাছে? এই দেখো, গতদিন না কাঁদছিলে আমি চলে যাচ্ছি দেখে, তবে আজ কেন বেঘরে ঘুমাচ্ছ? ও আচ্ছা, অভিমান করে ঘুমাচ্ছ। এই ওয়াদা করলাম আর ছেড়ে যাব না, সত্যি আর যাব না। এবার লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি চোখ খুলো। আমি নামাজে যাচ্ছি, ফিরে এসে ওই চোখ জোড়া খোলা দেখতে চাই, ঠিক আছে? আসিফ যেন কিছুতেই মানতে রাজি নয়। সুমুর কিচ্ছুটি হয়নি, হতেই পারে না। ওর সুমু একদম সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। ওই তো, ওই সুন্দর চোখ জোড়া মেলে তাকাবে। কি সুন্দর সে চোখ, হারিয়ে যায় আসিফ সে চোখে তাকালে। খয়েরি চোখের মুক্তোর মতন বউ তার, ওর ইরানিয়ান স্ত্রী। ওকে ঘিরে এক আকাশ সমান স্বপ্ন। এক ছোট হুটোপুটিময় সংসার হবে। সারাদিন বউ বাচ্চাদের পিছনে ছুটতে ছুটতে হারিয়ে যাবে আসিফ অন্য জগতে। আসিফ যেন তাকালেই দেখতে পায় সেই সোনার সংসার। ওই তো, ওই ছোট বাচ্চারা, তারাও যেন মায়ের চোখ খোলার অপেক্ষায়। সুমাইয়ার ক্যালিলা পড়া হাতটা হাতের মুঠোয় নেয়। প্রত্যেকবার ইনজেকশন পুশ করার সময় কত যত্নের সাথে হাত বুলিয়েছে সে, সেখানে ঠোঁটের পরশ বুলায়। আসিফের যেন দম বন্ধ লাগে। আরেকবার মেয়েটার সকল কিছু চেক করে, তারপর হেঁটে বের হয়ে আসে নার্স স্টেশনে। একজন নার্সকে কেবিনে পাঠিয়ে নামাজে চলে যায়। রাতে অবশ্য রাজিয়া বেগম আর কাজী ইকরামুল আহসান থাকতে চেয়েছিলেন। আসিফ সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ও আছে, আর দরকার পড়লে কল করবে। বয়স্ক মানুষ এখানে থেকে অসুস্থ হওয়ার দরকার নেই। শুধু মুশফিক ছিল, ডোনারদের সাথে যোগাযোগে সার্বক্ষণিক থেকেছে সে। আরও কত কাজ সামলেছে। ভোরের আগে শেষ ব্যাগ রক্ত কেবিনে পৌঁছে দিয়ে তারপর আসিফ তাকে ছুটি দিয়েছে। বাসায় গিয়ে ঘুম দিক, এনার্জি গেইন করে সকালের পরে আসলে চলবে। কাজী ইকরামুল আহসান ডাক্তারদের সাথে গতকালই বসেছিলেন। বোন ম্যারো টেস্টের রিপোর্ট এলে করণীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। সবাই চাইছিল সুমাইয়াকে অন্য কোথাও শিফট করতে, কিন্তু জ্ঞান না আসা অবধি অন্য কোথাও টানা হেচড়া করতে নিষেধ করল ডাক্তারেরা। আর আসিফ যেহেতু এখানে আছে, সেহেতু সুমাইয়ার জন্য এটাই বেটার প্লেস হবে, সবার এটাই আশা। নামাজ শেষে নিজ কেবিনে ফিরল। গতকালকের রক্ত লাগার শার্টটা এখানে চেঞ্জ করেছিল, সেটা বাসায় পাঠাতে ভুলে গেছে। আর সুমুর একগাছি চুলটাকে আসিফের এত আপন লেগেছিল সেটা ফেলতে পারেনি। সুমু উঠে যদি জিজ্ঞাসা করে ওর চুল কই, সেজন্য সেটা সে নিজের কাছেই রেখেছে। চুলটাকে ওর ড্রয়ারে রেখে দিল একটা খামের মাঝে। শার্টটাকে হাতে নিয়েও কি মনে করে তুলে রাখল দেয়ালের সাথে লাগানো সেলফের উপরের তাকে। ওটাও থাকুক, পরেও লন্ডিতে দেওয়া যাবে। তারপর হাতের টুকটাক কিছু কাজ শেষে সুমুর কাছে ফিরল। নার্সকে ক্যাথেটার ড্রেন করতে দেখে আসিফ স্যাম্পল নিতে বলল। ইউরিন টেস্ট লাগবে। আরও বলল, ওর কোনো কাজ তোমাদের করার দরকার নেই, আমি যেটুকু বলবো সেইটুকু করবে। নার্স চলে গেলে সে সুমাইয়ার চেহারাটা রুমাল ভিজিয়ে সুন্দর করে মুছে দিল। শুষ্ক হয়ে যাওয়া ঠোঁটে যত্নের সাথে ভেসলিন লাগিয়ে দিল।
মাথার কাটা জায়গার কারণে খানিকটা ডান কাতে শোয়ানো হয়েছে তাকে। দুপাশের সাপোর্টিভ বালিশ দুটো আবারও সুন্দর করে সরিয়ে নড়িয়ে দিল। কাটা জায়গাটা আবারও পর্যবেক্ষণ করল। রাতে প্ল্যাটিলেট দেওয়ার পর রক্ত পড়া একদম বন্ধ হয়েছিল। রাতে অবশ্য জ্বর বাড়লে আসিফ ওর হাত মুখ মুছে দিয়েছিল। বিথি আপু এসে ওর চুলগুলোকে দুপাশে বেনি করিয়ে দিয়ে গেছে গতকাল। সারা রাতে সেটা এলোমেলো হয়েছে। আসিফ ভাবল ঠিক করবে কি, তারপর ভাবল ও পারবে না, থাকুক, পরে চেষ্টা করবে। শুধু কপালের কানের পাশের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর চুলগুলোকে আঙুলের সাহায্যে এলোমেলো করে আবারও সুন্দর করে দিল। কিছুক্ষণ ওগুলো নিয়ে খেলল। কি ভয়াবহ রকমের সুন্দর অনুভূতি! আসিফ ভাসছিল কি! ভীষণ ভীষণ ভালো লাগা ছেয়ে গেল আসিফকে। সে মুচকি হেসে বলল, উঠে আবারও দোষ দিও না, আমার কিন্তু অনুমতি আছে। ভাইয়া, এবার আপনার ছুটি, আমাকে ডিউটিতে নিযুক্ত করেন। মুশফিকের কথায় মলিন হাসে আসিফ। তুমি কি ডিউটি করবে? আপুর পাশে থাকব। এবার সত্যিই হেসে উঠল আসিফ। পিঠ চাপড়ে দিয়ে বলল, দেখো তো ইউরিনের রিপোর্টগুলো এসেছে কিনা। বলে আবারও কেবিনের দিকে হাঁটে আসিফ। মুশফিক বলে ওঠে হতাশ কণ্ঠে, ভাইয়া, তবুও আপনি বিশ্রাম করতে যাবেন না? আসিফ থেমে পিছনে ফেরে। বিশ্রাম করেছি তো, ভোরে ঘুমিয়েছি, আমার অভ্যাস আছে, চিন্তা করো না। দুপুরের দিকে রাজিয়া বেগম এলেন। মুশফিক জোর করে ভাইকে নিয়ে গেল তার নিজের কেবিনে। রাজিয়া বেগম জামাইয়ের জন্য খাবার তৈরি করে এনেছেন। সেগুলো মুশফিক জোর জার করে খাওয়ালো তার ভাইয়াকে। কয়েকদিনে ভাইয়ের সাথে ভীষণ ভাব জমেছে তার। সুমাইয়ার সাথে যখন যোগাযোগ শুরু হয়নি তখনও নিয়মিত ফোন দিয়েছে সে। দুলা ভাইটা তার ভীষণ প্রিয়, একমাত্র বোনের জামাই বলে কথা। আর প্রাণবন্ত আসিফ সব সময় বাচ্চাদের ব্যাপারে দিল খোলা। খাওয়া শেষে কেবিনের সামনে আসতেই শাশুড়িমা জোরাজোরি শুরু করলেন। তুমি আবার কেন এলে বাবা? 2 ঘন্টার জন্য বিরতিতে যাও, আমরা আছি, তোমার আব্বু আছে, সমস্যা হলে তোমাকে কল করব। আমার অভ্যাস আছে আম্মু, সমস্যা হবে না, আপনি দুশ্চিন্তা করবেন না। কণ্ঠে কি শীতলতা! রাজিয়া বেগম তাকিয়ে দেখেন ছেলেটার দিকে। ছেলেটার ব্যবহারে একদম ধীরতা চলে এসেছে। মনে হচ্ছে একদম নির্জীব, তার দিকে তাকানো যাচ্ছে না। হাসি খুশি প্রাণবন্ত আসিফ যেন কোঠায় মিলিয়ে গেছে। বাবা, তুমি একটু বাসায় যাও, আমরা আছি তো, তুমিও অসুস্থ হয়ে যাবে। আসিফ তাকিয়ে থাকে একদম সরল দৃষ্টিতে। রাজিয়া বেগমের মনে হলো ছেলেটা তারই পেটে ধরা আরেকটা ছেলে, যুগ যুগ ধরে তাকে চেনে, তারই সন্তান। না আম্মু, চিন্তা করবেন না, আর এটাই আমার জন্য রেস্ট রুম। বলে ঢুকে যায় কেবিনে। নার্সকে রেখে গেছিল সে। আসিফ নিজের ডিউটি রাউন্ড সব ফেলেছে শাহরিয়ারের কাঁধে। অন্তত কিছুদিন ও এই দায়িত্ব পালন করুক। সুমাইয়া খানিকটা সুস্থ হলে ও ওদিকে খেয়াল করবে। হাসপাতালে থেকেও যেন ছুটিতে আছে আসিফ। সুমাইয়ার সকল ট্রিটমেন্টের ভার ন্যস্ত করা হয়েছে প্রফেসর ডাক্তার মাহমুদা ম্যামের কাছে। 10টার দিকে তিনি রাউন্ডে এলেন। নতুন করে আবারও ব্লাড টেস্ট দিলেন, কি অবস্থা সেটা জানতে। আসিফ বলল, আমি স্যাম্পল পাঠিয়ে দিয়েছি ম্যাম, রিপোর্ট পাওয়া যাবে শীঘ্রই। পেশেন্ট যে ডেঙ্গুতে আক্রান্ত ছিল সেটা শুনেই আগের রিপোর্টগুলো আনতে বললেন। এত দ্রুত পেশেন্টের দেহে ক্যান্সার বাসা বাঁধল কী করে? আগাম কোনো সংকেত ছাড়াই? আসিফ ওর অ্যাটেন্ডেন্ট মনিরকে দিয়ে বাসা থেকে রিপোর্টগুলো আনালো। সেগুলো পাঠালো ম্যামের কেবিনে। মাহমুদা ম্যাম রিপোর্টগুলো দেখে ভীষণ হতাশ হলেন। তলব করলেন ডাক্তার সিফাতকে এবং তখনকার দায়িত্বে থাকা ইন্টার্নদেরকেও। মাহমুদা ম্যাম ভীষণ স্ট্রিক্ট কথা শোনালেন সিফাত আর ইন্টার্নদের। এটা কখনোই প্রফেশনালিজম হতে পারে না। কিভাবে একজন ডাক্তার এতটা কেয়ারলেস হতে পারে তার পেশেন্টের ব্যাপারে, পেশেন্টের জীবন নিয়ে? মেয়েটার রিপোর্ট না আসা অবধি বোঝা যাচ্ছে না কি অবস্থা। যদি ভয়াবহ কিছু আসে তখন সে দায়ভার কি একটুও সিফাতের উপর বর্তায় না? ডাক্তার সিফাতের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার ধমকি দিলেন। এত বড় ভুল কি করে একজন ডাক্তার করতে পারেন? সিফাতদের বের করে মাহমুদা ম্যাম আসিফকে ডেকে পাঠালেন। আসিফ মুশফিককে কেবিনে রেখে ম্যামের কেবিনে গেল। মাহমুদা ম্যাম পরবর্তী ইনস্ট্রাকশন দিলেন। আগামীকাল শুধু মরফোলজিক্যাল রিপোর্ট আসবে। পুরোপুরি রিপোর্ট আসতে প্রায় 7 দিন, তাই আগামীকাল অবধি কি ঔষধ চলবে তার পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা দিলেন। আশার বিষয়, মেয়েটার হিমোগ্লোবিন বেড়েছে। ফ্লুইডের তারতম্যের ব্যাপারগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। দ্রুত রেসপন্স দেখে আশার আলো দেখা যাচ্ছে। সুমাইয়াকে চেঞ্জ করিয়ে দিয়ে গেছে রাজিয়া বেগম নার্সদের সাথে মিলে। সাথে চুলগুলোও সুন্দর করে বেঁধে দিয়েছেন। মাথার ক্ষতটা শুকানো শুরু করেছে। সারতে হয়তো সময় লাগবে খানিকটা।
ক্যানুলা ব্লক হয়ে যাওয়ায় নতুন করে বাম হাতে ক্যানুলা করা হয়েছে, ডান হাতটা বিশ্রাম পাক। আসিফ এসির পাওয়ার খানিকটা বাড়িয়ে দিল, একদম বেশিও না আবার কমও না, বাইরের আবহাওয়ার মতোই, শুধু যেন অতিরিক্ত গরমটা না লাগে। আর মেয়েটার জ্বর আসছে, এজন্য পাওয়ার সবসময় বাড়িয়েই রাখছে যাতে সুমুর অসুবিধা না হয়। শেষবেলাতে ডাক্তার সিফাত এসেছিল আসিফের সাথে দেখা করতে। আসিফ কেবিনে ছিল না, দেখা হলো শাহরিয়ারের সাথে। শাহরিয়ার বলল, আসিফকে কিছু অনুরোধ করতে যেও না, ওকে চিনি, ও হয়তো তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে না আমার বিশ্বাস, তাই চিন্তা করো না। শুধু আসিফের সামনে আর পড়ো না, আর দোয়া করো সুমাইয়ার জন্য। সিফাত ভীষণ ভীষণ দুঃখিত হলো, অনুশোচনাবোধ গ্রাস করল তাকে। ব্যাপারটা ইচ্ছাকৃত হয়নি। সেদিন রাউন্ডে থাকা অবস্থায় বাসা থেকে আর্জেন্ট কল ছিল, বাবা হঠাৎ বাথরুমে পড়ে গেছেন। সে দ্রুত বেরিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছে দুজন ইন্টার্নকে। সুমাইয়ার ডিসচার্জ পেপারে সাইন করে রেখে চলে গেছিল। ইন্টার্নরাই বাদবাকি পেপার লিখে কমপ্লিট করেছে সিফাত থেকে শুনে শুনে। বাবাকে নিয়ে জটিলতায় তারপর রিপোর্টের কথা বেমালুম ভুলে গেল। ব্যাপারটা এতটা ভয়ঙ্কর হবে সে কি একবারও টের পেল? এর মধ্যে ইকরামুল আহসান কতবার ফোন দিলেন, দিনে দিনে কিভাবে রিকভারি হচ্ছে সেটার আপডেটও দিলেন। সিফাত তো খুশিই ছিল, ইকরামুল আহসানের মতো মানুষ তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু মাঝখানে এত বড় ফাড়া থেকে গেল সেটা সে কিভাবে জানবে? মাঝে 1.5 মাস কি কম সময়? সারা দিন গড়িয়ে আবারও রাত নামল ধরণীর বুকে। ভীষণ অন্ধকারের মাঝে হারিয়ে যাওয়া পথিক আসিফ তাকিয়ে থাকল এক বিন্দু আলোর আশায়। ঘোর আমাবস্যার রাতে ছোট জোনাকির আলো যেমন অমূল্য হয়ে ওঠে, ঠিক তেমনি সুমাইয়ার ছোটখাটো সংকেতগুলো ওর কাছে যেন বিশাল এক আশার প্রদীপ। রিভলভিং চেয়ারটা এগিয়ে নিয়ে এসে আসিফ চেয়ে থাকে তার শান্ত শীতল নদীর দিকে, ঠিক যেন এক টুকরো মেঘ, মেঘের মতোই সাদা, দিন দিন আরও ফ্যাকাশে হচ্ছে। শান্ত কণ্ঠে বলল, এই মে সুমু, উঠো তো। একজন মানুষ কতক্ষণ ঘুমাতে পারে? উঠো, পিঠে ব্যথা হবে। আর তুমি তখন ওই বেঞ্চটাতে কেন উঠলে বলতে পারো? আমি তো যাচ্ছিলাম তোমারই কাছে, আমি কি ফুলগুলো পেরে দিতে পারতাম না? তাহলে তোমাকে কেন উঠতে হলো? রাতের গভীরতা বাড়ার সাথে সাথে আসিফের কষ্টগুলোও যেন গাঢ় হতে থাকে। বুকে কি ভীষণ ব্যথা উঠে। মেয়েটাকে একটিবার জড়িয়ে নেওয়ার সে কি তীব্র আকাঙ্ক্ষা। দেখি, এই মে সুমু, তাকাও আমার দিকে। আসিফ অনেক নিকটে আসে, একদম চোখের কাছে, ফু দেয় মেয়েটার চোখে মুখে। এই শুনছো? একটিবার উঠো, একবার শুধু জড়িয়ে নিব, তারপর আবারও ঘুমিও, ঠিক আছে? প্লিজ, শুনতে পারছো না? হাজব্যান্ডের আদেশের গুরুত্ব জানো? তুমি কি করে জানবে? তারপর সুমোর নাকটা 2 আঙুলে চিপ দিয়ে বলল, তুমি তো শুধু জানো কি করে হাজব্যান্ডের সামনে গেট লাগাতে হয়, তাই না? রাগ করার কথা আমার, আর তুমি উল্টো আমাকে এত বড় শাস্তি দিয়ে বসে আছো। চুপচাপ নিশ্চল হয়ে তাকিয়ে থাকে আসিফ অনেকক্ষণ। তারপর সুমাইয়ার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে। আজ আমি এখানেই ঘুমাবো। মাথায় হাত বুলিয়ে দাও। আমার মাথা নষ্ট করে রেখেছো তুমি। সুমাইয়ার হাতটাকে জড়িয়ে নিয়ে সত্যি সত্যি ক্লান্ত আসিফ ঘুমিয়ে যায়। ঘণ্টাখানেক পরই ঘুম ছুটে অ্যালার্মের শব্দে। একটা ইঞ্জেকশন দেওয়ার আছে, সেটার জন্যই অ্যালার্ম দিয়েছিল। ঔষধটা দেওয়ার পর ঘড়িতে দেখে 2:10। ঘাড় পিঠ ব্যথা করছে ভীষণ, দেহটাও যেন চলছে না। চারপাশে তাকায়, কি করা যায় ভাবতে থাকে। চোখ চায় সুমাইয়ার বেডের দিকে। সুমুর বেডের নিচে থাকা চাকাগুলোকে আনলক করে বেডটাকে একটুখানি সরিয়ে ওই পাশের দেয়ালের সাথে লাগিয়ে দিল। তারপর চুপচাপ সুমুর দিকে তাকিয়ে বলল, বউ ভীষণ ঘুম পাচ্ছে, তোমার পাশে সবার অনুমতি মিলবে? বেশি জায়গা নিব না, আর সমস্যা না থাকলে চুপচাপ থাকো, আমি বুঝে নিব। আসিফ নিজের চেয়ারটা একদম বেডের পাশে এনে রাখল, কেবিনটা লক করে দিয়ে বেডের পাশে দাঁড়ালো। কেটেছে খানিকটা সময়। আসিফ মিছিমিছি সুমুর জবাবের অপেক্ষায় ওর দিকে চেয়ে, তারপর দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলে, এই তো গুড গার্ল, আমি জানতাম তোমার কোনো সমস্যা থাকতেই পারে না। বলে সুমুকে অতি যত্নের সাথে খানিকটা দেয়ালের পাশে সরিয়ে দিল। 2 পাশের সাপোর্টিভ বালিশ দুটো সরিয়ে আজ সে নিজে সুমাইয়ার সাপোর্ট হবে। বেডে উঠে সুমুর মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নিজের বাম হাতের উপর ওর মাথাটা রাখল। বলল, এটা তোমার বালিশ, ঠিক আছে? আমি পাশে থাকলে তুমি আলাদা বালিশে মাথা দিতে পারবে না, তোমার হাজব্যান্ডের অনুমতি নেই। তারপর ওর পাশের সেফটি বারটা উঠিয়ে দিল। অল্প জায়গার মাঝে বাম কাত হয়ে সুমুকে একদম কোলের মধ্যে নিয়ে চোখ বন্ধ করল।
3 দিন পর বিছানায় শোবার সৌভাগ্য হলো তার। আজ অনেকগুলো দিন পর ভীষণ শান্তি অনুভব করছে। এভাবে ঘুমাতে চেয়েছে সে আজ কতগুলো দিন। যেভাবেই হোক আশাটা পূরণ হলো। ভীষণ ভীষণ ভালো লাগা নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল আসিফ। বেডে জায়গা অনেক কম, একটুখানি ওদিক হলেই আসিফ ধপাস হবে বেড থেকে। শুধু রক্ষে বেডের দুধারে সেফটি রেল ছিল। সুমুকে একদম কোলের মধ্যে নিয়েই ঘুমিয়েছিল বাকিটা রাত। আসিফের আবার শোয়ায় কোনো সমস্যা নেই, যেভাবেই কাত হয় সেভাবেই রাত পার করে, কোনো নড়চড় থাকে না। রোজকার অভ্যাস মতো ভোরে রাজানের সাথেই ঘুম ছুটে তার। চোখ মেলে ঘুমন্ত সুমুকে দেখে হাতের উপর কি শান্তিতে ঘুমিয়ে আছে। চুপচাপ এগিয়ে সুমুর নাকে নিজের নাকটা ঘষে সুমুর মাথাটাকে আবারও বালিশে উঠিয়ে দিয়ে নিজের হাতটা বের করতে গেলেই বুকের কাছে টান পড়ল। সেখানে চোখ যেতেই চমকে উঠল আসিফ। মেয়েটা হাত মুঠো করে ধরে আছে ফতুয়ার বোতামের কাছটায়। সত্যি, আসিফ হাতটাকে ভালোভাবে দেখল। হ্যাঁ, ও ধরে আছে মুঠো করে। চোখ দুটো আনন্দে ভরে উঠল কি? ও তাকিয়ে থাকল কিছুক্ষণ, খুশিতে হতবিভল হলো কি? ও আরও নিচু হয়ে সুমাইয়ার কানের কাছে ঠোঁট নিয়ে এলো। তারপর খুব ধীরে বলল, সুমো, আসসালামু আলাইকুম। এই মেয়ে, শুনতে পাচ্ছ আমায়? তারপর চাতকের ন্যায় তাকিয়ে থাকে সুমুর চোখের দিকে। সুমুর চোখজোড়া কোনো রকম একবার খুলে আবারও বন্ধ হয়ে যায় সাথে সাথেই। ও কি ভীষণ খুশি। আবারও ডাকে গভীর স্বরে। সুমো। সুমাইয়া ভীষণ ভারী চোখের পাতা জোড়া আরও একবার অতি কষ্টে টেনে তুলে আবারও সাথে সাথেই বন্ধ করে দেয়। আসিফ যেন খুশিতে আত্মহারা হয়। চোখের কোণে চিকচিক করল কি? অনেকক্ষণ আগলে নিয়ে থাকলো তাকে পরম শান্তিতে। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, অনুমতি নিলাম। অনুমতি শেষে অনেকগুলো ব্যক্তিগত কাজ সারল সুমাইয়ার চোখে মুখে অনেকক্ষণ ধরে। তারপর নামল বিছানা থেকে। আমার না হওয়া সংসার তোমার অপেক্ষায় সুমো। আমি নামাজ শেষে আসছি। রাতের ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুমে গেল। একেবারে অজু সেরে বের হয়ে আসে। নামাজের জন্য বের হবে কি মনে করে আবারও বেডের কাছে আসলো। আবারও সুমুর ভীষণ কাছে এসে কানের কাছে ঠোঁট নিল। আস্তে করে বলল, সুমো, ভালোবাসি ভীষণ ভীষণ। সুমো, তুমি যখন আমার বুকের কাজটাই ধরেছিলে আমার মনে হলো পৃথিবীর সকল আনন্দ আমার হলো। এভাবে রোজ সকালে তোমার হাতের মুঠোয় আমাকে দেখতে চাই। আমার চাওয়াটা পূরণ করবে তো? লেখাটা শেষ করে ডায়েরিটা বন্ধ করে রাখলো আসিফ। সে চিঠি লিখতে অতটা এক্সপার্ট কেউ নয়, তবে চিরকুট লিখতে জানে। তাই তো সুমুর যে যে বিষয়গুলো ওর ভীষণ ভালো লাগছে সেগুলো টুকে রাখছে ডায়েরির পাতায়। অবশ্য সুমুর জন্য জায়গা রাখছে। পড়া শেষে সুমু মন্তব্য জানাবে নিশ্চয়ই। তারপর নিজের হাত জোড়াকে ভালোভাবে স্যানিটাইজ করে চেয়ারটা টেনে নিয়ে এলো সুমুর পায়ের কাছে। নামাজ শেষে ফেরার সময় ডাক্তার সাদিকের সাথে ফোনে কথা বলেছিল। সে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। প্রথমে ইতস্তত বোধ হচ্ছিল আসিফের। তারপর নিজেকে ঠিক করে আলতো করে পায়ের তালুতে হালকা ম্যাসাজ করে দিতে লাগলো। ফর্সা মোলায়েম পা জোড়া। মানুষের পা এতটাও সুন্দর হতে পারে? নাকি সে কখনো তেমনভাবে কারো পা দেখেনি বলেই এমনটা লাগছে? বলতে পারে না সঠিক। পুতুলের পা এরকমই হয় ভেবে হাসল খানিকটা। বেশ খানিকক্ষণ ম্যাসাজ করল। ওর মনে হলো এই পা জোড়ায় নূপুর ভীষণ মানাবে। বিয়ের শপিং করতে গিয়ে একজোড়া নূপুর পছন্দ হয়েছিল। সেটা কিনেছিল রাতে গিফট হিসেবে দেবে, কিন্তু দেওয়া হয়নি। নূপুর জোড়া বাসায় আছে। কি মনে করে মনিরকে ফোন দিল। মনির ঘুম জড়ানো কণ্ঠে স্যারের ফোন রিসিভ করল। মনির আসার আগে আমার বাসা হয়ে এসো, একটা জিনিস আনতে হবে। আচ্ছা স্যার। কথা শেষে উঠে গিয়ে হাতে হালকা ও নরম ম্যাসাজ দিল খানিকক্ষণ। তারপর এলো পিঠের পাশটায়। দুদিনে কয়েকবার সরিয়ে নড়িয়ে দিয়েছে তাকে। আজ আবারও বামের দিকে ঘুরিয়ে দিল। ব্লাড সার্কুলেশন বাড়বে ও প্রেশার সোর্স কমবে। মেয়েটা আস্তে আস্তে সংবেদনশীল হচ্ছে। তারপর ধীরে ধীরে হাত পায়ের মুভমেন্ট করালো কিছুক্ষণ। বারবার খালি পা জোড়ায় দৃষ্টি যাচ্ছে তার। না, নূপুর জোড়া কখন আসবে? তখনই মায়ের আসসালামু ফোন। আলাইকুম বাবা, কি করো? সুমাইয়ার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আম্মু, ওর জ্ঞান আসছে ধীরে ধীরে। এখন শব্দ পেলে খানিকটা চোখ মেলছে। আলহামদুলিল্লাহ বাবা, বৌমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। তুমি কিছু খেয়েছো? সকালে তো চা কফি খাওয়ার অভ্যাস। এই তো মা, কেবিনে যাচ্ছি, কফি আনবো। সকালের নাস্তা কি করবে? পাঠাবো কাউকে দিয়ে? না মা, ক্যান্টিন থেকে করে নিব। মা, আমার টেবিলের ড্রয়ারে একটা সাদা খাম আছে, বাম পাশের ড্রয়ারে। ওই খামটা মনে করে মনিরকে দিও, ও যাবে 9টার দিকে। আচ্ছা বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তোমার বাবা বলেছিলেন আজকে একবার ওদিকে যাবেন। এসো সময় করে।
নিউরোলজিস্ট সাদিক ভাই এলেন 8টার পর। আসিফের সাথে তার সম্পর্ক শুধু সহকর্মী হিসেবে সীমাবদ্ধ না। প্রাণবন্ত আসিফকে ভালোবাসে না এমন মানুষ বিরল। এজন্য ডিউটি টাইম ব্যতি রেখে আগেই ছুটে এসেছে বন্ধু কাম সহকর্মীর স্ত্রীকে দেখতে। এসেই ভালোভাবে এক্সামিন করলেন। জিসিএস স্কোর আসলো 9। যাক, আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে চেতনা আসছে। খুব শীঘ্রই পুরোপুরি চেতনা চলে আসবে আশা করা যায়। নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারছে। বেশ কিছু টেস্টের রিপোর্ট এখনও আসেনি। সাদিক চুপচাপ আসিফের দিকে তাকিয়ে বললেন, বেশি দুশ্চিন্তা করছো? না। বয়স কম, ইনশাল্লাহ রিকভার করবে। টেনশন নিও না। রিপোর্ট যাই আসুক, তুমি মেন্টাল সাপোর্ট হও। জ্ঞান ফিরলে ওর সাহস নষ্ট হয় এমন কোনো কাজ কাউকে করতে দিবে না। ওর যেটা ভালো লাগে সেটা করবে। অসুস্থতার সময় মেন্টাল সাপোর্টটা সবচেয়ে বেশি জরুরি, সেটা তো জানোই। তবুও বলছি, কারণ তুমি নিজের দিকে খেয়াল রাখছো না। আমার মনে হচ্ছে তোমার নিজের দিকে একটু বেশি খেয়াল দাও। মনে হচ্ছে ঘুমাও না, চোখ ফুলে আছে। নিজেকে সুস্থ রাখো, তাহলেই নিজের স্ত্রীকেও সুস্থ করে তুলতে পারবে ইনশাল্লাহ। চলো একসাথে ক্যান্টিনে। সকালে খেয়েছে? উত্তর দেয় না আসিফ, বলে চলল সাদিক। আমিও খাইনি, তোমার সাথেই খাবো, এজন্য তাড়াতাড়ি বের হয়েছি। ক্যান্টিনে বসে যখন ব্রেকফাস্ট করছে তখনই মনিরের ফোন। স্যার, আপনি কেবিনে নেই? ক্যান্টিনে এসো। ক্যান্টিনে ডাক্তারদের জোনটা আলাদা। বাম পাশের পুরোটা ডাক্তারদের জন্য, সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত। মনির ফোন দিল থাই গ্লাসের বাইরে থেকে। আসিফ হাতের ইশারায় ভিতরে যেতে বলল। গার্ড সেটা দেখে ভিতরে যাওয়ার অনুমতি দিল। মনির খামটা বের করতেই ঝুনঝুন শব্দ পেল সাদিক। কৌতূহল নিয়ে খামটা নিজে ধরল। ঝাঁকিয়ে দেখল সত্যি শব্দ আসছে। আসিফ মনিরকে বলল, মনির বসো, নাস্তা করো। স্যার, আমি খেয়ে এসেছি। খালামাই সকালের খাবার বান্ধা দেছে। আসিফ হাসে। আচ্ছা, ওটা নিয়ে সিস্টার মিতুর হাতে দাও, আর তাকে বলবে কেবিনে নীল কালারের প্যাকেট আছে, ওটা তোমাকে দিতে। আমার কাপড় চোপড় বাসায় মাকে পৌঁছে দিবে। মনির চলে গেলে সাদিক হেসে শোধায়, এটা কি? হাসপাতালে এটার কি কাজ? আসিফ হাসে, তবে উত্তর দেয় না। খুলে দেখব? আসিফ মাথা ঝাঁকায়। এক জোড়া নূপুর। সাদিক চুপচাপ চেয়ে থাকে। এক প্রেমিক পুরুষকে দেখতে থাকে মুগ্ধ নয়নে। আর কিচ্ছুটি বলে না খানিকক্ষণ। তারপর আবহাওয়া চেঞ্জ করতে অন্য প্রসঙ্গ টানে। তোমার ভাবির তো 8 মাস চলে। যখন শুনেছে তুমি বিয়ে করেছ, তখন থেকেই বউ দেখার জন্য পাগল ছিল। কাল যখন শুনল অসুস্থ, ওই পাগলিকে কে সামলায়? সে আসবেই, দেখবে তোমার বউকে। তুমি আমার বিয়ের একটা ইলেকট্রিক ওভেন দিয়েছিলে, মনে আছে? ও একটা কফি মেকার কেনার বায়না ধরে বসে আছে। তুমি কফি পছন্দ করো তাই? আমি বলেছি সব হবে, আগে সুস্থ হয়ে বাসায় যাক। পাগলি আসবেই, আসবে হাসপাতালে। এমনিতেই তার নিজের শরীর চলে না। আসিফ মুচকি হেসে বলে, ভাবিকে বেশি বেশি দোয়া করতে বলো। অসুস্থ মানুষের দোয়া বেশি কবুল হয়। কেবিনে ফিরে আগে খামটা বের করলো পকেট থেকে। দুজোড়া ধবধবে সাদা রূপোর নূপুর, পুরো 2 ভরি আছে। ফর্সা পাজোড়া আগে ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে দিল। আঙুলের ভাজে ভাজে নখগুলো, সাথে নূপুর জোড়াও স্যানিটাইজ করলো। তারপর নূপুর দুটো সুন্দর করে পরিয়ে দিল পায়ে। অপলক তাকিয়ে থাকলো সে পাজোড়ায়। কি সুন্দর, সোনার পায়ে রূপোর নূপুর। নিজের ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলল। তারপর সুন্দর একটা ছবি দেখে ওয়ালপেপার সেট করল। এত চমৎকার ছবিও তুলেছে, একদম প্রফেশনালদের মতোই। মুগ্ধ হয়ে দেখল। দেখা শেষে আসিফ সুন্দর করে পাজোড়া ঢেকে রাখল। কেউ না দেখুক, এই অপার সৌন্দর্য শুধু ওর জন্য সংরক্ষিত। তার কিছুক্ষণ পরই এলেন কাজী ইকরামুল আহসান আর রাজিয়া বেগম। মেয়ের চিন্তায় বেশ অসুস্থ হয়ে পড়েছেন শ্বশুরমশাই। একজন করে যাওয়ার অনুমতি মিলল। রাজিয়া বেগম আগে গেলেন, মেয়ের সাথে কথা বললেন খানিকটা সময়। বাবাও কথা বললেন কতক্ষণ। মেয়ের পাশে বসে হাতটা মুঠোয় পুরে, জিতু মা আমার, কখন জাগবে তুমি? বাবার যে আর ভালো লাগছে না। মা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে বুকে আয় মা, আর সহ্য হচ্ছে না মা। এতটা অসুস্থ ছিলি কেন, একবার টের পেলাম না। সুমু চোখ মেলল, আবারও বন্ধ করল। বাবার কথা যেন শুনতে পাচ্ছিল। বাবা ধরে রাখা হাতটা সেও ধরল। বাবা মেয়ের হাতে অনেক চুমু দিলেন। কতক্ষণ বসে থাকলেন হাতে মাথা ঠেকিয়ে। বাইরে বসে অন্যরা সেটা দেখল। বিথি এসেছিল দুপুরের দিকে। সুমায়াকে দেখতে ভিতরে গেল। কি থেকে কি হয়ে গেল, সবার ভাবনার বাইরে ঘটল ব্যাপারটা। জীবন এমনও হয়, এত তাড়াতাড়ি সব পাল্টে যায়। বিথি যেন মানতেই পারছে না তার জিতুর এই অবস্থা। ঘুরে ফিরে দেখল জিতুকে, তারপর কিছুক্ষণ কথা বলল জিতুর সাথে। তখন নজর গেল পায়ের নূপুর জোড়ায়। কানের কাছে এসে বলল, জিতু, বিশ্বাস হয়? বলেছিলাম না কি চমৎকার একজন মানুষ তুই পাচ্ছিস। তোর নূপুর জোড়া তার প্রমাণ। কি পরিমাণ খাটছে তোর পিছনে জানিস? কি কপাল তোর জিতু, তুই সত্যি জিতেছিস।
কেবিন থেকে বেরিয়ে আসিফকে লজ্জা দিতে বলল, কি ব্যাপার আসিফ, অসুস্থ মানুষ পায়ে নুপুর পরে ঘুরে জানতাম না তো। আসিফ চুপচাপ হাসে। আমার স্ত্রী ঘোরে আপু। বিথি তার বরকে খোঁচা দেয়। দেখো বউকে কিভাবে যত্ন করতে হয় দেখো, নিজের জুনিয়র থেকে কিছু শিখো। অসুস্থ তারপরও নুপুর পরিয়ে রেখেছে, আর তুমি সুস্থ সবল। আমি চোখের সামনে খালি পায়ে ঘুরঘুর করি, তোমার চোখে পড়ে না? বেকায়দায় পড়ে বিথির বর আমজাদ। সে দুঃখিত কণ্ঠে বলল। এ কি বিপদে ফেললে আসিফ? আসিফ হেসে বলল, ভাইয়া বিপদে না, বলেন মোহাব্বত বাড়িয়ে দিলাম। যাওয়ার পথেই একজোড়া নূপুর কিনে আগে নিজ হাতে স্ত্রীকে পরিয়ে দিবেন। বিথি বলে। ওসব বলে কাজ নেই আসিফ, যেসব পুরুষের চোখ থাকে তাদের কখনো বলা লাগে না। তুমি চাইলে ওর হাতে খানিকটা মেহেদি পরিয়ে দিতে পারি, যদি অসুস্থতা বেড়ে না যায় তবে। আসিফ হেসে বলে, না আপু, সুস্থ হোক দিয়েন। তুমি দেখছো তো, পরে উঠে আমাকেই বলবে ওকে কেমন দেখতে লাগছিল, কেন আমি খেয়াল করিনি। তুমি যে 24 ঘন্টা ওর সাথে আছো, ও উঠলে যে কি প্রতিক্রিয়া দেবে সেটাই তো ভেবে আমার ভয় লাগছে। আসিফ চুপচাপ চোখ নিচু করে হাসে। উঠুক তার স্ত্রী, সেও প্রতিক্রিয়া দেখতে চায়। প্রতিক্রিয়া দেখার জন্য অপার নয়নে চেয়ে আছে তৃষ্ণার্ত পাখির ন্যায়। ওই চোখ জোড়া ওকে দেখুক, হেসে উঠুক। কেবিনে ফিরে পা জোড়ার দিকে আবারও তাকায় আসিফ। ভীষণ ভালো লাগছে সেটা দেখতে। একটা ইনজেকশন আছে, সেটা আনার জন্য ফোন দিল নার্স স্টেশনে। ঠিক তখনই ও খেয়াল করল নূপুর আগের মতো নেই, কেমন যেন চামড়ার সাথে লেগে লেগে আছে। ও দ্রুত কাছে চলে আসলো। হ্যাঁ, পায়ের পাতা ফুলে উঠেছে। কেন? শরীরে ফ্লুইড রিটেনশন করছে কি? ও চেহারার খুব কাছে আসলো। চোখ মুখ কি ফোলা ফোলা? এমনিতেই অসুস্থতায় ফোলা ফোলা আগের থেকেই লাগছিল। ও দ্রুত ক্যাথেটার চেক করল। গতদিন যতখানি ইউরিন ছিল, আজ সে তুলনায় ইউরিন নাই বললেই চলে। তাহলে ইউরিনের রিপোর্টটা তো আসার কথা ছিল, কেন আসেনি? আবার আরেকটা ব্লাডের রিপোর্টও আসবে আজ। আসিফ ঔষধটা নিয়ে আসলে তাকে কেবিনে রেখে বেরিয়ে পড়ল। প্যাথোলজি ডেস্কে গিয়ে খোঁজ নিল রিপোর্টগুলো এসেছে কি। জানালো রিপোর্টটা একটু আগেই এসেছে। আসিফ দ্রুত সেগুলো খুলে দেখল। ব্লাড ইউরিনের বেশ কিছু টেস্ট। পাতা উল্টে পাল্টে দেখল, সব কিছুকে ছাপিয়ে ওর চোখ গেল নিচে বোল্ড অক্ষরের দিকে। সেখানে লেখা ছিল রেনাল ফেলিয়ার সাসপেক্টেড, অর্থাৎ কিডনি এখন কার্যকরভাবে কাজ করছে না। মানে কি কিডনি বিকল হবার পথে? কি কারণ? ক্যান্সার কি ছড়িয়ে পড়েছে সবখানে? আবার আরেকটা ভীষণ বড় আঘাত। বুকে ধাক্কা লাগলো কি আসিফের? সেই ধাক্কায় ভীষণ ব্যথা হলো বুকে। মনে মনে বলল, এত কেন ব্যথা তুমি দিচ্ছ সুমো? কি করেছি আমি? সে ছুটে যায় ইউরোলজি বিভাগের বয়স্ক স্যারের কাছে। স্যার রিপোর্ট দেখে দ্রুত আসেন কেবিনে। সুমাইয়াকে প্রত্যক্ষ করে আরও কিছু টেস্ট দেন। দ্রুত সুমাইয়াকে নিয়ে যাওয়া হয় ইউএসজি রুমে, পরীক্ষা নিরীক্ষার জন্য, কিডনির অবস্থা পর্যবেক্ষণ করতে। তখনই ধরা পড়ে কিডনি ছোট হয়ে আসছে এবং ফিল্টার কাজ করছে না ঠিকমতো। তার কিছুক্ষণ পর মরফোলজিক্যাল রিপোর্টও হাতে আসে। সব রিপোর্ট নিয়ে আবারও বসল বিশেষজ্ঞ মেডিকেল টিম। পেশেন্টের কন্ডিশন ভয়াবহ। 60% ব্লাস্ট সেল, যা স্পষ্টভাবে অ্যাকিউট লিউকেমিয়া। বোন ম্যারো প্রায় পুরোপুরি অস্বাভাবিক সেল দ্বারা পরিপূর্ণ। লিউকেমিক সেল দ্রুত ভাঙছে, ফলে রক্তে ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, ফসফেট বেড়ে যাচ্ছে। এর কারণে কিডনি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রক্ত পরিশোধিত করতে পারছে না। রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিন জমে যাচ্ছে। কিডনি কাজ করছে না সঠিকভাবে। ক্যান্সার সেলের কারণে কিডনি বিকল হবার পথে। কেমো জরুরি, তার আগে ডায়ালিসিস। কিন্তু পেশেন্টের জ্ঞান নেই। পেশেন্টের দেহ প্রস্তুত না ডায়ালিসিস কিংবা কেমোর জন্য, অথচ ক্যান্সার কোষগুলো ধীরে ধীরে পূর্ণ করে ফেলছে অস্থিমজ্জা। বিকল হয়ে যাচ্ছে সবকিছু। নতুন রক্ত তৈরি হচ্ছে না বললেই চলে। এখন কি করা উচিত? পেশেন্টের জ্ঞান ফেরার জন্য দোয়া ছাড়া আর কোনো ওয়ে আছে? কেমো দেবার ইচ্ছা থাকলেও সব দিক বিবেচনা করে ডাক্তারদের হাত বাঁধা বাঁধা। আসিফ পাথরের মূর্তির ন্যায় বসে বসে সবটা শুনল। ম্যাম আসিফের অবস্থা দেখে বললেন, আমরা হাল ছাড়ব না আসিফ, শেষ অবধি চেষ্টা অব্যাহত থাকবে। তুমি মনের জোর রাখো, কিচ্ছুটি হবে না ইনশাল্লাহ। আসিফ চুপচাপ হেঁটে কেবিনে ফেরে। চুপচাপ তাকিয়ে থাকে সুমুর দিকে অনেকক্ষণ। তারপর কাছে এসে মাথা রাখল সুমুর কোলে। সুমো,
আমাদের সময়গুলো কেন এত কম হলো? চারিদিকে তখন নিস্তব্ধতার বুক চিরে ফজলের আজানের প্রতিধ্বনি। ঠিক সেই মুহূর্তে খুব ধীরে সেই ধ্বনি শুনতে পায় সুমাইয়া। খুব ক্ষীণতর থেকে ক্ষীণ, তারপর আস্তে আস্তে পুরোটা ধ্বনি যেন কানে ধরা দিল। ধীরে চোখ মেলে তাকায় সুমাইয়া, চুপচাপ কান পেতে রয়। ঠিক কি হচ্ছে বুঝতে পারে না। অনেকক্ষণ তাকিয়ে থাকে ভারী চোখটা মেলে ক্লান্ত দৃষ্টিতে। তারপর চারিদিকে তাকায়। আবছা আলো আধারিতে ও ঠিক কোথায় এটা অনুধাবন করতে পারে না। নিজের হাতটা এগিয়ে এনে অক্সিজেন মাস্কটা সরাতে যায়। তখনই নিজ হাতে পরানো ক্যানিউলা চোখে আসে। মাস্কটা নামিয়ে রাখে, বুক ভরে শ্বাস টেনে নেয়। মেডিসিনের ঘ্রাণ ঝাঁপিয়ে খুব মিষ্টি একটা ঘ্রাণ নাকে আসে। ভীষণ শান্তিতে যেন বুকটা ভরে যায়। নিঃশ্বাস নিতে পারলেও এত শান্তি অনুভূত হয়। ঠিক তখন নিজের অতি নিকটে কাউকে আবিষ্কার করে সে। পাশে কে? আস্তে করে মাথা উপরে তুলে তাকায়। মানুষটাকে কিসে চেনে? ঠিকমতো দেখতে পারছে না, মনে করতেও পারছে না। আরও খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। হয়তো কিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারে না। নিজের হাতটা বাড়িয়ে পাশের মানুষটাকে আলতো হাতে ছুঁয়ে দেয়। হালকা নীল আলোয় মানুষটাকে দেখতে পায় সে। কে উনি? এত ভালো লাগে সুমুর। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানে। তারপর মাথা রাখে পাশের মানুষটার প্রশস্ত বুকে। মাথায় ভাবনা, কে উনি? এখানে কিভাবে? এত আপন কেন লাগে? সুমুর হালকা নড়াচড়ায় ঘুম ছুটে আসিফের। আজও তাকে ঘুমাতে হয়েছে রাত 2টায়। আস্তে করে চোখ মেলে বুকের মাঝে থাকা ছোট্ট পুতুলটাকে নড়তে দেখে। নিজের সাথে আরও লেপটে যাচ্ছে যেন। সজাগী আসিফ মাথা উঁচু করে তাকায়। তখন নড়াচড়া টের পেয়ে সুমুও মাথা উপরে তুলে চোখ মেলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। কিছুক্ষণ আনন্দে হতবিভল হয় আসিফ। কথা বলতে পারে না। চেয়ে থাকে পরম আনন্দে ওই খয়েরি চোখের মনির দিকে। সুমু অবাক চোখে মানুষটার চোখে তাকিয়ে থাকে। মানুষটা এত খুশি কেন? আসিফ এবার যেন টুপ করে ঝরে পড়ে সুমুর উপর। সুমুর কিছু বুঝে উঠতে পারছে কি? না, তবে ওর ভীষণ ভালো লাগছে। কেন সেটাও জানা নেই সুমুর। আস্তে আস্তে তখন মনে হতে থাকে মানুষটা কে। একটা সময় মনে পড়ে মানুষটা তার ডাক্তার মশাই। তখন সুমু হেসে ওঠে। মানুষটার পাগলামি ভীষণ ভালো লাগছে তার। সুমু কিছু বলতে পারে না, হাসে শুধু। বেশ খানিকক্ষণ পর আসিফ শান্ত হয়ে সুমুর চোখের দিকে তাকিয়ে ধীমিস স্বরে শুধায়, এখন কেমন লাগছে? সুমু অতি কষ্টে খুব ধীরে বলে, কি হয়েছে আমার? সেদিন রাস্তায় পড়ে গেলে। সুমু চেয়ে থাকে অপলক। তারপর? এই যে আমার হাসপাতালে এখন। কতক্ষণ চুপচাপ থাকে দুজনেই। সুমু হয়তো মনে করার চেষ্টা করে, তারপর বলে, আপনার হাসপাতালের বেডের সংকট? কেন? আপনি এই বেডে কেন? আসিফ হেসে বলে, আমার জীবনে বউয়ের সংকট, সেই সংকট পূরণ করছি। সুমু আবারও হাসে অনেকক্ষণ। তারপর বলে মিয়ে যাওয়া কণ্ঠে ধীরে ধীরে বলে, হয়েছে, এখন ছাড়েন আমাকে। হুম। দম বন্ধ হয়ে যাচ্ছে। যাক, এতদিনে কম দম বন্ধ করেছো আমায়। মেরে ফেলতেও বাকি রাখুনি। মরে গেছেন আপনি? হুম। তাহলে এই লম্বা হাতির মতো মানুষটা কে? আমার ভূত। ওরে বাবা, ভূতেরাও এত ভারী হয়? হয়, ভূতেরা আরো অনেক ভারী হয়, দেখবা। না বাবা, এতেই পিষ্ট হয়ে গেছি। আসিফ হাসতে হাসতে নেমে যায়। সুমুকে শুইয়ে দেয় ঠিকভাবে। রুমের লাইট জ্বেলে দেয়। সামনের চেয়ারে বসে পড়ে মুখোমুখি। হাত দুটো পুড়ে নেয় মুঠোয়। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে সুমুকে। সে চুপচাপ চেয়ে থাকে, সে চোখ জোড়ায়। সুমু ধীরে চারপাশে তাকায়। ওই চোখ জোড়া টেনে তাকাতে তার ভীষণ ক্লান্তি, তবুও তাকায়। মাথার কাছে থাকা মনিটরটা দেখে বলে, আমার কি সিরিয়াস কিছু হয়েছিল? মাথায় আঘাত পাওয়া সিরিয়াস ব্যাপার না বলছো? ও, মাথার কোথায় লেগেছে? সুমু আস্তে করে ওর হাতটা নিয়ে মাথার পিছনে ছোঁয়ায়। সুমু হাত লাগাতে ভয় পায়। আসিফ চোখের ইশারায় বলে ভয় নেই। তারপর আলতো করে হাত ছুঁয়েই ছেড়ে দেয়। সুমু যখন বোঝে ব্যথা নাই, তখন ভয় কাটে। সে নিজে এবার হাত দেয়। পুরোটা জায়গায় হাত দিয়ে দেখে। আমার চুল, আমার এতখানি চুল কে কেটেছে? আসিফ হাসে। আমি? কি? না কাটলে সেলাই দেওয়া যাচ্ছিল না। তাই বলে এতখানি? হুম। অভিমানী সুরে বলে, এখন এখানকার চুল লাগিয়ে দিবেন। দিব। আসিফ ঘড়ি দেখে। ফজরের জামাতের সময় হয়েছে। চুপচাপ ওর হাতে ঠোঁট ছোঁয়ায়। আমি নামাজ পড়ে আসি। আমি কিভাবে একা থাকবো? একজন নার্সকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আসিফ ওয়াশরুমের দিকে যায়। দ্রুত উজু সেরে এসে বলে, আর একটু ঘুমাও, আমি এখনই আসছি।
সুমু বলে। আমার নামাজ? আসিফ পিছনে ফিরে তাকায়। আচ্ছা, এসে ব্যবস্থা করছি। একজন নার্সকে কেবিনে রেখেই তবেই আসিফ বেরোয়। নার্স তো ভীষণ খুশি, কতক্ষণ চেয়ে থাকে, তারপর বলে, ম্যাডাম, আপনার জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ। স্যারকে নিয়ে আমরা সবাই কী যে টেনশনে ছিলাম। কটা দিন স্যারের কী যে পরিশ্রম গেছে। আমরা সবাই দোয়া করেছি অন্তত স্যারের জন্য হলেও আপনার জ্ঞান আসুক। ওনাকে দেখার মতো অবস্থায় ছিল না। গল্পে কাটে বেশ খানিকক্ষণ। নার্স বলে চলে তার স্যারের অক্লান্ত পরিশ্রমের কাহিনী। সুমু মুগ্ধ হয়ে শোনে। বাইরের আকাশ ফর্সা হয়ে যাচ্ছে দেখে সুমু বলে, আমি নামাজ পড়ব। নার্স বলে, ক্যাথেটার লাগানো, আপনি হাঁটতে পারবেন। ওয়াশরুমে যেতে পারবেন? পারবো, ওটা খুলেন, আমি বিরক্ত হচ্ছি ভীষণ। নার্স এসে কাথেটার খুলে দেয়। সুমু উঠে নামতে চায়, সে ওয়াশরুমে যাবে, ফ্রেশ হতে চায়। কেমন লাগছে দেখতে কে জানে, কতদিন নিজের চেহারা দেখেনি। নার্স এসে সাহায্য করে। পা নামালেই চোখ যায় নূপুরের দিকে। সুমু তাকিয়ে থাকে অপলক। কি সুন্দর নূপুর জোড়া! মাথা ঘুরে উঠল কি, নিজেকে স্বাভাবিক করতে সময় নিল। তারপর বিছানা থেকে নেমে নার্সের সাহায্যে ওয়াশরুমে পৌঁছায়। ধরে ধরে হাঁটতে পারছে সে। আগে ফ্রেশ হয়, তারপর মনে হয় ড্রেস চেঞ্জ করা জরুরি। নার্সকে ডাকে। নার্স আরেকটা ড্রেস দেয়। সুমু সেটা একা চেঞ্জ করতে পারে না। নার্স এসে সাহায্য করে। তখনই রুমে ফিরে আসে আসিফ। ততক্ষণে নার্স বেরিয়ে এসেছে। সুমুকের ওয়াশরুমে নিয়েছে দেখে বেশ চটে যায় সে। কড়া ভাষায় জিজ্ঞাসা করে, ওকে নামিয়েছো কেন? ম্যাডাম বলল ওয়াশরুমে যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আসিফ তাকিয়ে দেখে ক্যাথেটার খোলা। ওটা কেন খুলেছ? নার্স অসহায় চোখে তাকায়। যাও, নতুন আরেকটা আনো। তারপর নিজে গিয়ে সুমুকে নিয়ে আসে ওয়াশরুম থেকে। ও বলে, আমার রোজু হয়নি এখনো, ওটা করলেই কাজ শেষ। আমি তো বললাম এসে ব্যবস্থা করছি, তাহলে অপেক্ষা কেন করলে না? সুমুকে বিছানায় বসিয়ে পিঠের নিচে বালিশ দেয়। তায়াম্মুম করে নামাজ পড়বে? অজু করতে চাই। আচ্ছা বসো। আসিফ গিয়ে মগ ভর্তি পানি আনে। রুমাল ভিজিয়ে অজুর মতো সুমুর চোখ মুখ পরিষ্কার করে দেয়। সুমাইয়া চেয়ে থাকে অপলক, বলে, আমি পারবো, আমাকে দেন। আসিফ দেয় না। হাত জোড়া কোনোই পর্যন্ত সুন্দর করে মুছে দেয়। আড়ষ্ট হয় কি সুমু? পায়ের দিকে গেলেই সুমু বলে ওঠে, কি করছেন, আমাকে দেন। আসিফ ওর দিকে কোনো ভ্রুক্ষেপ করে না, চুপচাপ নিজ কাজ চালিয়ে যায়। পায়ের পাতা জোড়া মাসেহ করে মগ রেখে আসে ওয়াশরুমে। সুমু বসে থাকে বাকরুদ্ধ হয়ে। তখন আবারও তাকায় পায়ের নুপুরের দিকে, এক পলকে চেয়ে থাকে। আসিফ আবারও সামনে এসে দাঁড়ায়। মাথায় ওড়না দিয়ে সুন্দর করে হিজাবের মতো করে বেঁধে দিয়ে পশ্চিমের দিকে ইশারা করে বলে, এদিকে ইশারায় নামাজ পড়ো। সুমু চুপচাপ নামাজ শেষ করে। সজ্ঞানে কোনোদিনও সুমাইয়া নামাজ বাদ দিয়েছে এ কথা কেউ বলতে পারবে না। নামাজের সাথে সুমুর সম্পর্কটা ঠিক এমন, মাথার কোথাও সিগন্যাল দিতেই থাকে, নামাজ নামাজ। যতক্ষণ নামাজ না পড়ছে ততক্ষণ এই অস্বস্তি খারাপ লাগার সিগন্যাল চলতেই থাকে। নামাজ শেষে নার্সটা আসে। সুমু মাথা ঝাঁকায়, সে পড়বে না। আসিফ চোখ গরম করে বলে, ওকে পড়াতে না দিলে আমি পড়িয়ে দিব। কি চাও? সুমু মুখ ভার করে বলে, আচ্ছা আপনি যান। আসিফ চুপচাপ বেরিয়ে আসে। নার্সটা বেরিয়ে গেলে আসিফ আবারও আসে। সুমু তখন ওর পায়ের দিকে তাকিয়ে বলে, এটা অনেক সুন্দর। আসিফ প্রেসক্রিপশন আর রিপোর্ট চেক করতে করতে বলল, তোমার থেকে কম। কিছু ঔষধ ছিল, সেগুলো সুমুকে দেওয়ার পর ফ্রেশ হতে ওয়াশরুমে গেল আসিফ। ফ্রেশ হয়ে টি শার্ট বদলে এলো। আসিফ পরেছিল সেদিনের সেই শার্টটা, যেদিন সুমু ওকে আঙ্কেল ডেকেছিল। সুমু চুপচাপ চেয়ে দেখল তার মানুষটাকে। শার্টটা দেখেই সে কথা মনে পড়ল কি? সুমু হাসল মুখ চিপে, হাসতেই থাকল। আসিফ ব্যস্ত ছিল শার্টের হাতা ফোল্ড করতে। সুমু দুষ্টুমি করে তাকে ডাকল, হ্যালো আঙ্কেল, কোথাও বের হচ্ছেন নাকি? আসিফ তাকালো চোখ বড় বড় করে, তারপর ভ্রু ভাঁজ করে কেমন করে তাকালো। সুমু তা দেখে আবারও হাসল। আসিফ রাগল কি? চোখ মুখ শক্ত হলো। ভারী পাজি তো, এই মেয়েটাকে সে এত ভালোবাসে যে তাকে প্রথম দেখায় আঙ্কেল বলেছিল। আসিফের মুখভঙ্গি দেখে সুমাইয়ার হাসতে হাসতে চোখে পানি এলো। আসিফ এসে বসল সুমুর মুখোমুখি, তাকালো এক দৃষ্টিতে। সুমুর চোখ মুখ জুড়ে অসুস্থতার ক্লান্তিময় হাসি। কি সুন্দর লাগছে মেয়েটাকে। অসুস্থতা এক বিন্দুও কাটতে পারেনি সে সৌন্দর্য। আসিফের ওমন দৃষ্টি দেখে সুমু থেমে গেল। ওই মায়াভরা চোখ দিয়ে চুপচাপ চেয়ে থাকে যত্নশীল স্বামীর দিকে। সুমু কাঁদল কি? সুমুর চোখে কি আনন্দ অশ্রু? নিজেকে ভীষণ ভাগ্যবতী লাগলো তার। আসিফ ভ্রু উঁচিয়ে তাকায়। কি হলো মেয়েটার?
এই মজা করে, এই কাঁদে। আসিফ তাকে আস্তে করে নিজের কাছে টানল। অসুস্থ সুমু ব্যথা না পায়। কি সমস্যা? সুমু চুপচাপ সে বুকে মাথা রাখল, তারপর বুকের কাছটায় শার্টের বোতাম মুঠোয় পড়ে ফিসফিস করে বলল, আমার একান্ত ব্যক্তিগত ডাক্তার, একান্তই আমার। আসিফের শক্ত চোখ মুখ নিমিষেই মিয়ে গেল, গলা আটকে আসলো তার। ও তাকিয়ে থাকল সুমুর মুঠোয়। ও তো এই মুঠোর মধ্যেই বন্দি থাকতে চায় সারা জীবন। জীবন তাকে এই সুযোগ দেবে কি জানে না আসিফ। নিজেকে সামলে সুমুকে খোঁচা দিয়ে বলল, কতটা ব্যক্তিগত তা তো আমি জানি। প্রথম দিন মুখের উপর গেট বন্ধ, তারপর প্রথম দেখায় আঙ্কেল। সুমু সেই বুকে মাথা রেখেই চোখ উল্টিয়ে তাকালো সেই অভিমানী মানুষটার দিকে। আসিফও তাকিয়ে থাকল অপলক। তখনও তার মুঠোয় আসিফের জামা। সুমুর চোখের কোণ বেয়ে অশ্রু গড়ালো। সরি। আসিফ চোখের কোণ মুছিয়ে দিল যত্নের সাথে। প্রসঙ্গ চেঞ্জ করতে বলল, তোমার না ঘুরতে যাওয়ার প্রবল ইচ্ছা? হুম। লিস্ট করেছিলে কোথায় কোথায় যেতে চাও? হুম। কোথায়? আপনি যে ডায়েরিটা গিফট করেছেন সেখানে আছে লিস্টটা। ডায়েরিটা আমি দেখতে পারি? পারেন। মুশফিককে বললেই আনবে, আমার বুক সেলফে আছে। আমি গেলেও খুঁজে পাবো? তো পাবেন, তবে ওখানে আরও 2টো ডায়েরি আছে, সেগুলো পড়া বারণ। ওগুলো ভীষণ প্রাইভেট। তাই? তাহলে তো ওগুলো আগে পড়তে হচ্ছে। সুমু হাসে। তারপর একে একে দীর্ঘ 6 মাস চিকিৎসার পর সুস্থ জীবনে ফিরে আসে সুমু। এই 6 মাস আসিফের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, কিন্তু সে এবং তাদের ডক্টরদের টিম কখনো হাল ছাড়েনি। দীর্ঘ প্রচেষ্টার পর তারা সবাই সফল হয়েছে। এখন সুমুকে তাদের বাসায় নিয়ে আসা হয়েছে। সুমু বারবার জেদ ধরেছিল আসিফের সঙ্গে তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু প্রথমবার বিয়ের সময় সুমুর কোনো মতামত ছিল না জন্য দুই পরিবারের সিদ্ধান্তে আবারও ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হয়। ধুমধাম করে পুনরায় তাদের বিয়ে সম্পন্ন হলো। আজ তাদের বাসর রাত। বাসর রাতে নিজের একান্ত ব্যক্তিগত ডাক্তারের জন্য অপেক্ষায় আছে সুমু। যদিও ভীষণ লজ্জা লাগছে তার। ব্যক্তিগত ডাক্তার সাহেব আসলে তার সামনে এই রাতে কিভাবে কথা বলবে সে কিছুই খুঁজে পাচ্ছে না। লজ্জায় মুচড়ে যাচ্ছে। দরজায় টোকা করতেই বুঝল তার ব্যক্তিগত ডাক্তার চলে এসেছে। কি হলো সুমু, লজ্জা পাচ্ছ বুঝি? একটু একটু, তবে খুব বেশি না। লজ্জাটা বুঝে আমাকেই ভাঙাতে হবে? লজ্জা ভাঙবেন না মানে সেটা কিভাবে? প্র্যাকটিক্যালি না দেখালে বোঝাবো কিভাবে? আমি এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। এই পাগল বাসরাতে কেউ ঘুমায়? তো কি করে? বিড়াল মারে। হোয়াট? তো ভিউয়ার্স, সুমু এবং তার ব্যক্তিগত ডাক্তার এখন বাসর করবে। আপনারা এখানে ডিস্টার্ব দিয়েন না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। রোমান্টিক সব ভালোবাসার গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সমাপ্ত।